আমার মন্টি এখনো এলো না কেন? কত দেরি করছে? এতক্ষণে তো আমি দুবার দোকানে গিয়ে চলেও আসতাম। কি রে ভাই, দোকানদারটাও এমন না যে এত বড় দোকান চালাচ্ছে আর একটু খুচরো পয়সাও রাখে না। এই দেখ, পুরো 1 ঘন্টা লাগিয়ে দিল বল নিয়ে আসতে। ফ্যাক্টরি চলে গিয়েছিলিস কি বল নিতে? আরে না রে বাবা, দোকানদারের কাছে খুচরোই ছিল না, তাই বলই দিচ্ছিল না। কতবার আমরা রিকোয়েস্ট করলাম, তারপরে বল দিল। তা তো ভালোই হলো যে আমি দোকানদারটাকে পটিয়ে দিলাম। আচ্ছা, কটা বল এনেছিস তোরা? 3টে। এটা তুই ভালো করেছিস যে 3টে বল এনেছিস, নইলে সুধীর আঙ্কেল সকাল সকাল খেলাটাই মাটি করে দিত। একবার ওনার বাড়িতে বল গেল তো আর ফেরতই পাবো না। আরে কিন্তু এখন তো আমাদের কাছে 3টে বল আছে, যদি একটা হারিয়েও যায় তাহলে আমরা 2 নম্বর বলটা বার করে নেবো। চেষ্টা করবি যে ওদিকে যেন বল না যায়। চ তাড়াতাড়ি করে একটা ম্যাচ হয়ে যাক। আকাশ, তুই ব্যাট কর, আমি রানার্সে যাচ্ছি। আর আমি বোলিং করব। হ্যাঁ, ঠিক আছে, চল। কি মনু, ফার্স্ট বলেই 4 মেরে দিল। সরি ভাই, পরের বলে পাক্কা আউট। পাক্কা তো? পাক্কা। এই রে, ও মাই গড! আরে আকাশ, তোকে বারণ করেছিলাম না ওদিকে মারিস না, করলি না বকা খাওয়ার মতো কাজ। মার খাওয়াবি ভাই? কতবার বলেছি তোমরা অন্য জায়গায় গিয়ে খেলো, এখনই তো আমার মাথায় লেগে যেত। সরি আঙ্কেল, পরের বার থেকে আর হবে না। এইবার বলটা দিয়ে দাও না। আমি কিন্তু তোমাদের বাবা মাকে জানিয়ে দেবো। না না, এইবারের মতো ক্ষমা করে দিন আঙ্কেল, আর হবে না। বল আমি দেবো না তোমাদের, আর দ্বিতীয়বার যদি বল আসে না তাহলে দেখবে আমি তোমাদের কি অবস্থা করি। আঙ্কেল, আরে তুই টেনশন নিচ্ছিস কেন? আরেকটা বল দিয়ে খেলছি। বেশি বলছিলিস না? এই ওভারের লাস্ট বল আউট করে দেখা। দেখাচ্ছি। এই বলটাও গেল। ও মাই গড, এটা কি করলি তুই? হয়ে মার গেল খাওয়াবে ভাই। এবারে। আরে আঙ্কেল বাইরে এলো না? নাহলে তো এলেই চেঁচামেচি শুরু করে দিত। মনে হচ্ছে উনি আমাদের পেরেন্টসদের কমপ্লেন করতে গেছে। আরে ভাই, আমাদের বাড়িতে অন্য উইংয়ে, যদিও যেতই তাহলে এখান থেকেই যেত। আমরা তো এখানেই আছি। সত্যি বলেছিস রে তুই? আঙ্কেলের কিছু হয়ে যায়নি তো? চল গিয়ে দেখি। চ চ চ চ চ চল। আরে আকাশ, তুই চিন্তা করিস না রে, আমরা সবাই আছি তো তোর সাথে। যদি আঙ্কেল দরজা খোলে তাহলে আমরা সবাই পালিয়ে যাব। হ্যাঁ, আমাকে তো উনি ধরতে পারবেন না। তোরা সবাই রেডি আছিস তো? হ্যাঁ রেডি। আরে यार, আঙ্কেল দরজা খুলছে না কেন রে? মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। যদি ঘুমানোরই হতো তাহলে এতক্ষণে উঠে যেত। হ্যাঁ রে, বাথরুমে হতে পারে। ও সেট আপ মন্টি, কোনো লোক এতক্ষণ ধরে বাথরুমে থাকতে পারে নাকি? আমি থাকি। চুপ কর তোরা, এবার কি করতে হবে সেটা ভাব। আমার কাছে একটা আইডিয়া আছে। চল গিয়ে ভিতরে দেখি। কিন্তু দরজা তো বন্ধ, তাহলে ভিতরে কি করে যাব? পিছনের রাস্তা দিয়ে যাব। পিছনের রাস্তা দিয়ে? কিন্তু কে যাবে? তুই যাবি? আমি? কি রে, বলটা দেখতে পেলি? বলটা তো এখানে দেখা যাচ্ছে না। কোথায় গেল কোথায় গেল? এ রাহুল, কি হলো? আরে দরজা খুলছে হয়তো। এ রাহুল, তাড়াতাড়ি আয় না। বল পেলি কি?
আমি দরজা খুলে দিয়েছি, তোরা চলে আয়। চল। বল বল। আস্তে আস্তে আস্তে, আঙ্কেল দেখতে যেন না পায়। কিন্তু আঙ্কেলকে তো কোথাও দেখা যাচ্ছে না। ও হতে পারে কোথাও লুকিয়ে আছে। একটা কাজ করি, আঙ্কেলকে খুঁজি, ঠিক আছে? হ্যাঁ চল। রাহুল, রাহুল, আকাশ, কি হলো? তাড়াতাড়ি আয়। আঙ্কেল, আঙ্কেল তো মরে গেছে রে। হায় ভগবান, এবার কি হবে? আমরা সবাই ধরা পড়ে যাব। বল লাগার জন্য আঙ্কেল মরে গেল। আকাশ, রাহুল, আমাদের কথা এখন কে শুনবে? আমার মা বাবা খুব বকবে আমাকে। আমি বলবো কি ওনাদের? আমি আমি জেলে যাব না, আমি জেলে যেতে চাই না। আস্তে আস্তে মন্টি, কাম ডাউন। সবাই শান্ত হয়ে যা। এরকম কান্নাকাটি করলে কিচ্ছুই ঠিক হবে না। আমরা কি আদৌ মেরেছি আঙ্কেলকে? ইনি তো নিজে থেকেই মরে গেলেন। কিন্তু আকাশ, বল তো আমাদেরই না। কি করছো তোমরা এই ঘরের ভেতরে? কিছু না আন্টি। আরে এতগুলো বাচ্চা কাচ্চা এইখানে, স্যার যদি দেখে নেয় তাহলে সবাইকে মেরে ফেলবে। আরে যাও এখান থেকে, চলো চলো যাও। আরে কি আছে ওখানে? কিছু না, কিছু না, কিছু না। এটা কি করেছো আমার মালিককে? এটা কি হয়ে গেল? কি হলো? কি হয়ে গেল? স্যার, এই ক্ষতটা খুবই গভীর আর শরীরে অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। তো মনে হচ্ছে যে খুন এই বলটা দিয়েই হয়েছে। এই খেলার বলটা খুব জোরে লেগে গেছিল মনে হয়, খুবই স্পিডে এসেছিল স্যার বলটা। কিন্তু স্যার, ক্রিকেট বল লেগে মৃত্যু? বিবেক, লাশ তো আমাদের চোখের সামনে রয়েছে, আর বলটাকে দেখো, একেবারে পাথরের মতো শক্ত। এটা লাগলে তো যে কেউ মারা যাবে। আর ওর মাথায় দেখো, বলের ছাপ আছে। বাচ্চাদের সাথে কথা বলি। বিবেক, দেখো, ভালো বাচ্চারা কান্নাকাটি করে না। চলো কান্নাকাটি থামাও। গুড। এবার বলো, কি হয়েছিল? কি দেখেছো তোমরা? আঙ্কেল, আমরা সত্যি বলছি, আমরা সুধীর আঙ্কেলকে মারিনি। আঙ্কেল, আমরা তো শুধু ক্রিকেট খেলছিলাম। বল জানি না কিভাবে ভিতরে চলে এলো। আচ্ছা, এই বলটা এর আগে কখনো ঢুকেছিল ঘরের মধ্যে? হ্যাঁ আঙ্কেল, কখনো কখনো আসতো। দেখো, আমরা সবাই জানি যে তোমরা কেউ কিচ্ছু করোনি, আর তাই ভয় পেও না কেউ, ঠিক আছে? মানে আমরা মানে আমরা জেলে যাব না। আরে না না, কিরকম কথা বলছো? ভয় পেও না, হ্যাঁ, ভয় পেও না। আচ্ছা এটা বলো, ঠিক করে বলো, ঠিক কি হয়েছিল? হ্যাঁ আঙ্কেল, আমি ব্যাটিং করছিলাম আর মনু বোলিং করছিল, আর আমি যখনই শট মারলাম বল কাঁচ ভেঙে জানলার ওপারে চলে গেল। তারপরে কি হলো? সুধীর আঙ্কেল বকেননি তোমাদের? উনি বকেননি, অনেকক্ষণ ধরে বাইরেই আসেননি। তারপর তারপর কি হলো? তারপর আমরা এখানে এসে বেল বাজালাম, কিন্তু সুধীর আঙ্কেল দরজা খুললো না। তাহলে তোমরা সবাই ঘরের মধ্যে ঢুকলে কি করে? ওই আমি পিছন দিকের জানলা দিয়ে আমি ভিতরে এলাম, আর এদের জন্য
দরজা খুললাম, তারপর আমাদের মনে হলো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চলো ঠিক আছে, তোমাদের মা বাবার সঙ্গে কথা বলি। দেখুন, আপনারা তো শুনলেন যে ওরা কি বলল। এটা বলুন, আপনাদের মধ্যে কেউ অন্য কিছু দেখেছেন? খুব ভালো ছিল আমার সাহেব। আগে হ্যাঁ, আমি এখানে কাজ করতাম, ঝাড়পোছ, রান্না বান্না এইসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যখন এসব হয়েছিল আপনি কোথায় ছিলেন? সাহেব, আমি তো বাজারে গেছিলাম সবজি আনতে, ফিরে এসে দেখলাম আমার সাহেবের লাশ পড়ে আছে ওখানে। ঠিক আছে, আপনারা যেতে পারেন। হ্যাঁ, এই বাচ্চারা আমাদের কাছে থাকবে কিছুক্ষণের জন্য। ব্যাস, আমরা কয়েকটা কথা জিজ্ঞেস করেই ছেড়ে দেবো। আমার ছেলেকে ছেড়ে দিন স্যার, ও খুব সরল ছেলে, ও জেনে বুঝে কিচ্ছু করেনি, ভুল হয়ে গেছে স্যার, ওকে ছেড়ে দিন। স্যার আপনার যা শাস্তি দিতে হয় আমাকে দিয়ে দিন, কিন্তু আমার ছেলেকে কিছু বলবেন না স্যার। আরে দেখো, তোমার ছেলেকে আমরা কিচ্ছু বলবো না, কাউকে কোনো শাস্তি দেব না আমরা। হ্যাঁ প্যাট্রিক, এই দেখুন স্যার, গুলি লাগার চিহ্ন। গুলি আসলো কোথা থেকে? বিবেক, একটা কাজ করো, বাইরে গিয়ে প্রতিবেশী আর বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করো, দেখো কেউ কি গুলি চালানোর আওয়াজ শুনেছিল কিনা। ইয়েস স্যার। দেখ, গুলি চালানোর দাগ এখানে রয়েছে, তার মানে বন্দুকটাও এর আশেপাশেই কোথাও আছে। বন্দুকটাকে খোঁজো, খোঁজো, দেখো কোথাও বন্দুকটা আছে। না স্যার, এনাদের মধ্যে কেউ গুলি চলার শব্দ শুনতে পায়নি। কেউ গুলি চালানোর শব্দ শোনেনি? দেখো, কিছু তো একটা গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। সুধীরের মৃত্যু বল লাগার জন্য হয়েছে। এখানে তো গুলিও চলেছে, কিন্তু গুলিটা আসলো কোত্থেকে? স্যার, হ্যাঁ? বন্দুক তো পাওয়া যায়নি। না স্যার, স্যার এই গুলির পেছনে কি রহস্য আছে সেটা বের করতে হবে। হ্যাঁ দয়া, বিবেক, তুমি আর নাতাশা বাড়িটা তল্লাশি করো, ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ওই বডিটা, সুধীরের বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, সালুকের কাছে। চামড়া তুলছে। স্যার বলছেনই তো না যে কি করছেন। হ্যাঁ সেটাই তো, ও আরো চামড়া তুলবে। দেখে মনে হচ্ছে যেন আজই নোবেল প্রাইজ পেতে চলেছেন উনি। তোমরা আমাকে কিছু বললে? হ্যাঁ, না না, আমার সম্পর্কে কিছু বলছিলে? আরে না তো, তুমি নিজের কাজ করো, আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। না, আমি কিন্তু কিছু ফিসফিসিনি শুনতে পেয়েছি। আরে না, আরে এই দয়া, তুমি কিছু বলনি তো? না না স্যার, আমার আনমনে কথা বলার অভ্যেস নেই। হ্যাঁ দেখলে, কেউ না, তুমি প্রচুর টাইম লাগাচ্ছে স্যার, প্রচুর টাইম লাগাচ্ছে। এখন পর্যন্ত মাইক্রোস্কোপ পর্যন্ত পৌঁছেছে। দেখো এবার মাইক্রোস্কোপে কি পাওয়া যায়। ডক্টর সালুকে, যতক্ষণ আপনি এই কাজটা করছেন ততক্ষণ আমরা সারিকা ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে পারি? আমরা মানে কারা? আমরা মানে আমরা আমরা সবাই। ও সবাই? সালুকে আমরা মানে হলো আমরা। না না স্যার, আমি এটা বলতে চাইছিলাম যে যতক্ষণ ইনি ওখানে কাজ করছেন, উনি কি কাজ করছেন সেটা আমরা সারিকা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারি। কি হলো, গলায় কিছু আটকে গেছে নাকি আপনার? তাহলে তো ওনার ওষুধ নেওয়া উচিত এক্ষুনি, তাই না অভিজিৎ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওষুধ খাওয়া উচিত আপনার। গলা দিয়ে এরকম আওয়াজ বেরোনো মানে অনেক অনেক বিপদ হতে পারে আপনার। হ্যাঁ হতেই পারে, অবশ্য ডক্টর সালুকে তো আছেনই, ওষুধ দিয়ে দেবেন। সালুকে? আরে না ভাই,
ডক্টর সালুকে শুধু মরাদেরকে ইঞ্জেকশন দেন, উনি জীবিতদের চিকিৎসা কি করে করবেন? আপনি সারিকা, হ্যাঁ স্যার। কাম হিয়ার ফর এ মোমেন্ট। হ্যাঁ স্যার। এই সালুকে, কি ফিস ফিস করছো? ব্যাপারটা তো একদম ধাক্কা লাগার মতোই স্যার। কি ধাক্কা লাগার মতো? স্যার, এর মৃত্যু তো বল লাগার জন্যই হয়েছে, কিন্তু ওর বডিতে বিষও পাওয়া গেছে। এর শরীরে বিষ আছে, কিন্তু মৃত্যু বল লাগার জন্য হয়েছে। তার মানে হলো দুটো জিনিসের জন্য এর আর মৃত্যু হয়েছে, বিষের জন্য আর বল লাগার জন্য। আর সব থেকে বড় ব্যাপার স্যার, এর বাড়িতে গুলিও চলেছে, কিন্তু এর শরীরে গুলি লাগার কোনো চিহ্নই নেই। সালুকে, সুধীরের শরীরে বিষ আসলো কোত্থেকে? কিছু খেয়েছিলে? হতে পারে বস, কেউ হয়তো কিছু খাইয়ে দিয়েছে। আচ্ছা অভিজিৎ, একটা কাজ করো, এই সুধীরের বাড়িতে আবার যাও, দেখো আরো কিছু পাও কিনা। সারিকা, তুমি ওনাদের সঙ্গে যাও, ওই ঘরের প্রত্যেকটা জিনিস চেক করবে, দেখো কোন জিনিসের ওপর বিষ লেগে আছে। সারিকা ম্যাডাম আসছেন? এটা 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 খুব ভালো কাজ করেছেন আপনি। ডক্টর সারিকা, প্রত্যেকটা জিনিস দেখুন, দেখুন কিসে বিষ আছে। কিছু না কিছু থেকে তো বিষটা গেছেই ওই সুধীরের বডিতে। হ্যাঁ, নাতাশা, একটু এই কুকারটা খোলো তো প্লিজ। না অভিজিৎ, এটাতে তো বিষ নেই। অভিজিৎ, এই দেখো ওষুধের প্রেসক্রিপশন। মনে তো হচ্ছে লোকটা অসুস্থ ছিল, চিকিৎসা চলছিল। এই কুমড়োটা কেমন পচা বলে মনে হচ্ছে। আমার মনে হয় অনেক দিন ধরে পড়ে আছে তাই। এটা কি? সিটি হসপিটাল, কিন্তু ডক্টরের তো নাম লেখা নেই। দয়াই হসপিটালে গিয়ে জানতে হবে যে সুধীরের কি রোগ ছিল আর কোন ডাক্তারের চিকিৎসা করছিল। এটা একটু স্যাম্পলটা চেক করে দেখি। হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন, এই কুমড়োটার ভেতরে এই বন্দুকটা লুকোনো ছিল। মাই গড! স্যার, এই বন্দুকটা অনেকদিন ধরে এই কুমড়োর ভেতরে রাখা হয়েছিল। মনে হচ্ছে এটাই সেই গানটা যেটা থেকে গুলি চালানো হয়েছিল। বাস। ডক্টর সারিকা, এটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যান, দেখুন যে গুলিটা এই বন্দুক থেকে চলেছে কিনা। স্যার, সম্পত্তির কিছু কাগজ পেলাম। সম্পত্তির পেপার? এই পেপারস অনুযায়ী তো সুধীরের কাছে প্রচুর প্রপার্টি রয়েছে, তাহলে ও এরকম ফ্ল্যাটে কেন থাকতো? একটা কাজ করি আমরা, ওই বাচ্চাদের আর ওই কাজের মেয়েটাকে আর একবার জিজ্ঞাসাবাদ করি। দেখুন, আমরা এটা মানতেই পারছি না যে আপনি বাড়িতে কাউকে যেতে বা আসতে দেখেননি। এটা হতেই পারে না। সাহেব, যখন দেখিনি তখন কি করে বলবো? এমনিতেও এমন খিটখিটে লোকের সঙ্গে কে দেখা করতে আসবে সাহেব? খিটখিটে মানে? খিটখিটেকে খিটখিটে বলবো না তো আর কি বলবো সাহেব? আপনি কিছু দেখেননি বা কিছু শোনেননি, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। তবে হ্যাঁ, যদি দরকার পড়ে তো আবার ডেকে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে সাহেব। এই বলতে চাইছি সুধীর খিটখিটে মেজাজের লোক ছিল। তাহলে এই বাচ্চাগুলি কিছু বলতে পারবে স্যার? বিবেক, ওই যে ওষুধের প্রেসক্রিপশনটা পেয়েছিলে না, খোঁজ নাও যে ডাক্তার কে ছিল। হ্যাঁ বলুন। শ্রদ্ধা, চিলড্রেন কাউন্সিল।
চিলড্রেন কাউন্সিল, বলুন। আমি বাচ্চাদের সাথে কথা বলবো। কথা বলে নিন। বাবু, ওনারা তোমাদের বিরক্ত করেনি তো? অদ্ভুত কথা বলছেন ম্যাডাম, আমরা বাচ্চাদের কেন বিরক্ত করতে যাব? আচ্ছা এসব ছাড়ুন, আগে এটা বলুন যে আপনি ওদের ছাড়ছেন কবে? আপনি এভাবে এদের আটকে রাখতে পারেন না। শ্রদ্ধা দেবী, এই বাচ্চারা আমাদের একটা কেস সলভ করার জন্য সহযোগিতা করছে। ব্যাস, এদের কয়েকটা কথা জিজ্ঞেস করব, যখনই আমাদের তদন্ত শেষ হয়ে যাবে আমরা নিজেরা এই বাচ্চাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ব্যাস। ঠিক আছে, আপনার যা জিজ্ঞেস করার আমার সামনে জিজ্ঞেস করুন। ওকে, বাচ্চারা এটা বলো, যখন তোমরা খেলছিলে তখন সুধীর আঙ্কেলের বাড়িতে কাউকে যাতায়াত করতে দেখেছিলে নাকি ওনার মৃত্যুর আগে? না আঙ্কেল, আমরা তো কাউকে দেখিনি। আঙ্কেল, উনি তো ওনার ঘরে কাউকেই ঢুকতে দিতেন না, আর কারোর সাথে কথাও বলতেন না। আচ্ছা আচ্ছা, এটা বলো, শেষবার কখন দেখেছিলে তোমরা সুধীর আঙ্কেলকে? যখন আমরা খেলছিলাম না তখনই দেখেছিলাম। উনি জানলা দিয়ে আমাদের বকছিলেন। বকছিল মানে? কেন বকছিল? ব্যাস, অনেক হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন করবেন না। দেখুন শ্রদ্ধা দেবী, আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন, এটা ঠিক নয়। আমার কাছে গভর্নমেন্টের চিঠি আছে, আপনি দেখতে পারেন। আপনি বাচ্চাদের উপর এত জোর করতে পারেন না। দেখুন, আমরা কোনো জোর জবরদস্তি করছি না। হ্যাঁ, কি জানতে পারলে? স্যার, সুধীর কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিজের চিকিৎসা করাতে যেত। ওই সাইকিয়াট্রিস্টের নাম হলো ডক্টর রবিরাজ। কোথাও সুধীরের মেন্টাল প্রবলেম ছিল না তো? ওর কাজের মহিলাও তো বলছিল ভীষণ খিটখিটে লোক ছিল। স্যার, খিটখিটি লোক ছিল, এত সম্পত্তি ছিল, তাও একটা ফ্ল্যাটে থাকতো, নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখতো। অভিজিৎ, এই ডক্টর রবিরাজের সঙ্গে দেখা করতে হবে। ইয়েস, হাতটা সোজা করুন, একদম রিল্যাক্স। আপনারা কারা? বিনা পারমিশনে ভেতরে আসা বারণ আছে। ক্ষমা করবেন ডাক্তারবাবু, ব্যাপারটাই এরকম, তাই আমাদের এরকম ভাবেই আসতে হলো। কেউ অসুস্থ আছে? না, কেউ অসুস্থ নয়, কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এর অর্থ? মানে হলো ডাক্তারবাবু, আমরা সিআইডি থেকে এসেছি, আর একটা খুনের তদন্তের জন্যই আমরা এখানে এসেছি। শোনো, তুমি একটু বাইরে গিয়ে বসো। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তোমাকে ডাকছি। খুনের সঙ্গে আমার মতো ডাক্তারের কি সম্পর্ক? সম্পর্ক একটা আছে ডাক্তারবাবু, সেই জন্যই তো আমরা এসেছি। আপনার একজন পেশেন্ট খুন হয়েছে, আর তার ব্যাপারেই আমরা কিছু জানতে এসেছি আপনার কাছে। কোন পেশেন্টের কথা বলছেন আপনারা? সুধীর। সুধীর? আগে হ্যাঁ, সুধীর। সুধীরকে তো চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধু ছিল, ওকে চিনবো না কেন? থেরাপির অনেক আগে থেকেই ও আমার বন্ধু ছিল। কে মেরেছে ওকে? সেটা তো আমরাও জানতে চাই, যে কে ওকে মেরেছে। এই জন্য সুধীরের ব্যাপারে কিছু প্রশ্নের উত্তর চাই আমাদের। বলুন, কি জানতে চান? কেন আসতো সুধীর আপনার কাছে? কি প্রবলেম ছিল ওর? সুধীরের কিছু মানসিক প্রবলেম ছিল, আর সেই জন্যই ও আমার কাছে আসতো। কিরকম প্রবলেম? সুধীর নিজের মৃত স্ত্রীর আত্মাকে দেখতে পেত। আচ্ছা, হয়েছিল এটা কি সুধীরের স্ত্রীর? 6 মাস আগে সুধীরের স্ত্রী মারা গিয়েছিল হার্ট অ্যাটাকে। সুধীর আমাকে ডেকেছিল। আমি একজন ডাক্তার এবং ওর বন্ধুও। আমি ওখানে পৌঁছানোর আগেই ওর স্ত্রী মালতী মারা গিয়েছিল। মালতী? আচ্ছা, তারপর কি হয়েছে? ওর স্ত্রীর মৃত্যুতে অত্যন্ত আঘাত পেয়েছিল, সেটাও মেনে নিতে পারেনি, আর পাগলের মতো ব্যবহার করতে শুরু করলো। আমি ওর স্ত্রীকে আমার হাসপাতালে পাঠিয়ে দিই আর ডেথ সার্টিফিকেট দিয়ে দিই। আরে ডাক্তারবাবু, আপনি তো একজন সাইকিয়াট্রিস্ট, আপনি ওখানে কিভাবে পৌঁছলেন? এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। যদি আমি এটা না করতাম তাহলে সুধীরেরও মৃত্যু হয়ে যেত। ও মৃতপ্রায় হয়ে গিয়েছিল। সুধীরকে তো আমি বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এই ঘটনার পর ও ওর স্ত্রীর আত্মাকে দেখতে শুরু করলো, আর এই কারণেই সুধীর তার পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়িতে চলে এলো। ও, তাহলে মালতীর আত্মার ভয় নিজেকে ঘরে লুকিয়ে রাখতো? আগে হ্যাঁ। হ্যাঁ ডক্টর সালুকে,
কি? সালুকে বিষ সুধীরের শরীরে গেল কিভাবে? বাস বিষ আঘাতের জায়গা দিয়ে সুধীরের দেহে প্রবেশ করেছে। আঘাতের জায়গা থেকে? সেটা কিভাবে? সারিকা, ওই বলটা দাও না, যেটা লাশের পাশে পাওয়া গেছে। হ্যাঁ স্যার। আমি আগে থেকেই জানতাম যে ডক্টর সারিকা বলটাকে ভালো করে চেক করেছেন, ভালো করে দেখেছেন, তারপরে জানা গেছে যে বিষটা বিষ কিন্তু বলে লেগে নেই। না, বলের উপরে বিষ নেই। আগে না কি সারিকা? হ্যাঁ, না নেই। শুনতে পেয়েছো অভিজিৎ? আর এই কথাটা সারিকা বার করেনি, সালুকে বার করেছে। বস, বিষ বলের মারফতই শরীরে ঢুকেছে, কিন্তু ওই বিষ এই বলের উপর লেগেছিল না। কিন্তু ডক্টর সালুকে সুধীরের মাথায় এই বলটাই লেগেছিল, তাই না? তাহলে দেখা দয়া, বল লাগার কারণে মাথায় ক্ষত হয়েছে, আর বলের উপর লেগে থাকা বিষ ঘায়ের মধ্যে দিয়ে শরীরের ভেতরে চলে গেছে। কিন্তু আপনি তো একটু আগেই বললেন যে বলের উপরে বিষ নেই। বিষটা বলেই ছিল, কিন্তু ওই বলটা আলাদা ছিল। কি কি সারিকা ম্যাডাম, আপনিও না একটা বলের ব্যাপারে বলুন না, কখন এই বল কখন ওই বল, আপনিও মাথাটা ঘুরিয়ে দিয়েছেন আমার আজকে। সালুকে, ক্রিকেট একটা বল দিয়েই খেলা হয়, দুটো বল দিয়ে খেলে না। আমি কি করবো বস? এই ম্যাচে আম্পায়ার দুটো বল নিয়ে এসেছিল, এখন এই দ্বিতীয় বলটা খুঁজে বার করতে হবে। বিষ লাগা। সালুকে, বিষ বল থেকেই শরীরে গেছে তো? হ্যাঁ, ক্ষতের ওপর বল লাগার চিহ্ন রয়েছে। ও, তার মানে হলো খুনি বলটা বদলে ফেলেছে সুধীরের মৃত্যুর পরে। খুনি খুব চালাক স্যার, খুব ভালো প্ল্যানিং করেছে ও। এবার তো স্যার সেই আমাদের পুরনো পদ্ধতি। ও, বাচ্চার ঘুম ভেঙেছে। বলো সোনা, বলো। ডাক্তারবাবু, ক্রিকেটের বলটার উপরে আঙুলের ছাপ পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি অনেকগুলি বাচ্চাদের। ওদের সবাইকে ধরবো। ওই বাচ্চাদের সঙ্গে আবার কথা বলতে হবে। দেখুন শ্রদ্ধা দেবী, আমরা খুব ভালো করে জানি যে বাচ্চারা কিচ্ছু করেনি। আমরা বাচ্চাদের শত্রু নই, আমরাও বাচ্চাদের ভালোবাসি, বুঝলেন আপনি? কিন্তু এই বাচ্চাদের সহযোগিতাতেই আমাদের কেস সলভ হতে চলেছে। আমি আপনাকে বাধা দিচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি আপনাকে, আপনি যা জিজ্ঞেস করবেন বাচ্চাদের একটু ভালো করে জিজ্ঞেস করুন, ওদের যেন কোনো ট্রমা না হয়। যদি ছোটবেলায় বাচ্চাদের মনের ওপর কোনো প্রভাব পড়ে যায়, তাহলে সেটা সারা জীবনেও যায় না। তাহলে আপনি কি মনে করেন যে আমরা বাচ্চাদের সাথে কথা বলতে জানি না? কি ধরনের প্রশ্ন করতে হবে সেটা আমাদের আপনার কাছে শিখতে হবে। শ্রদ্ধা ম্যাডাম, আপনি তো আছেন এখানে, আমরা যা জিজ্ঞেস করবো আপনার সামনেই জিজ্ঞেস করব, ঠিক আছে না? আচ্ছা বাচ্চারা, এটা বলো তো যে তোমরা ওই বলটা কোথা থেকে কিনেছিলে? আমি বুঝলাম না বাবা, তুমি কোন ভাষায় কথা বলছো? আঙ্কেল, ও বলতে চাইছে যে আমাদের বিল্ডিং এর পেছনে একটা স্পোর্টসের দোকান আছে, ওখান থেকে আমরা বলটা কিনেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, কখন কখন কিনেছিলে বাবু? যখন আমরা খেলছিলাম না, তার আগে। খেলা শুরু হওয়ার আগে কিনেছিলে? আচ্ছা আচ্ছা, যখন তোমরা খেলা করছিলে তখন কি কেউ তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ, কেউ এসেছিল দেখা করতে? নো আঙ্কেল। আচ্ছা, আপনাদের প্রশ্ন যদি এবার শেষ হয়ে থাকে, তাহলে কি বাচ্চারা এবার কিছু খেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই বাচ্চারা খেতে পারে, আর আপনিও খেতে পারেন। খান আপনি। হোয়াট? অভিজিৎ, মনে হচ্ছে ওই দোকানেই কোনো গোলমাল আছে। হ্যাঁ স্যার, হতে পারে যে দোকানদারি ওই বিষ মাখানো বলটা বাচ্চাদেরকে বিক্রি করেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। টাকা নিয়েছে ওদের কাছে এসব করার জন্য। কিন্তু স্যার, কে হতে পারে আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু একটা কথা আমার মাথায় বারবার আসছে, এই যা কিছু ঘটে চলেছে কোনো না কোনো ভাবে সুধীরের পুরনো জীবনের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, সেটা কি করেছে? দেখো অভিজিৎ, সুধীরের স্ত্রীর মৃত্যুর পরে ও তার বাড়িতে তার স্ত্রীর আত্মা দেখতে পেত, সেই জন্য ও নিজের বাড়ি বদলে ফেলেছে। কিন্তু নতুন বাড়িতে এসেও ও সেই আত্মা দেখতে পেয়েছে। এরকম হয়নি তো যে সুধীরই নিজে ওর স্ত্রীকে মেরে ফেলেছে আর মানুষকে বুঝিয়েছে যে ওর স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছে, আর এখন
ওর স্ত্রীর কোনো আত্মীয় প্রতিশোধ নেওয়ার জন্য এই সমস্ত কিছু করেছে। হতে পারে স্যার, একদম হতে পারে। একটা কাজ করি, সুধীরের পুরনো বাড়ির প্রতিবেশীদের সঙ্গে আমরা গিয়ে কথা বলি। আর এই দোকানে গিয়েও জিজ্ঞেস করতে হবে এই বলের রহস্যটা কি। সুধীর যখন এতদিন ধরে এই বাড়িতে থাকতো, তার মানে এখানে নিশ্চয়ই ওর ব্যবহার করা কোনো না কোনো জিনিস আছে, কোনো পুরনো ছবি বা কোনো পুরনো লেটার। প্রত্যেকটা ঘরই মানুষের ইতিহাস বলে দিতে পারে। খোঁজো, কিছু না কিছু পেয়ে যাবে। সুধীরের ছবি। বিবেক, এই দেখো, সুধীর আর ওর ওয়াইফের ছবি। আচ্ছা, প্রতিবেশীকে ডেকেছো তো তুমি? হ্যাঁ স্যার, ও বাইরে আছে। চলো ওকে গিয়ে জিজ্ঞেস করি। এই দাগটা মাই গড বিবেক, গুলির চিহ্ন এটা। ধরো। এখানে গিয়ে লেগেছে গুলিটা। দাঁড়াও। ও, এই দেখো, এখানে গুলিটা পড়েছিল। চলো জিজ্ঞেস করা যাক ওকে কিছু। শুনুন, সুধীরের ঘরে আপনি কখনো গুলি চলার শব্দ শুনেছেন? কি গুলি চলার? হ্যাঁ। না তো। আপনি কি এখানেই ছিলেন যখন মালতী মারা যায়? হ্যাঁ, আমি এখানেই ছিলাম, কিন্তু মালতীর এভাবে হঠাৎ করে মরে যাওয়াটা আমার কাছে কিন্তু খুব অদ্ভুত। অদ্ভুত কেন? কারণ আমি যতদূর জানি ওর কোনো রোগ ছিল না। আমি ওকে কখনো কোনো ডক্টরের কাছে যেতে দেখিনি, তবুও হঠাৎ করে ওর হার্ট অ্যাটাক হলো আর ও মারা গেল। আমার এই জন্য খারাপ লাগছে যে আমি ওর জন্য কিছু করতে পারলাম না। সুধীরের স্ত্রীর মৃত্যু এই বাড়িতে হয়েছিল, আর এখানে গুলিও চলেছিল। আর সুধীরের মৃত্যু ওখানে ওই নতুন বাড়িতে হয়েছে, আর ওখানেও গুলি চলেছে। আর ওখানে আমরা একটা বন্দুকও পেয়েছি। দেখতে হবে এই গুলিটা ওই বন্দুকটা দিয়ে চলেছে নাকি না। এক্সকিউজ মি। নমস্কার, কি চাই আপনাদের? লেদার সিজনড বল। আচ্ছা, ক্রিকেটের? আগে হ্যাঁ, ওটাই। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এই নিন স্যার। কি দেখছেন স্যার? এই পাশের কমপ্লেক্সের বাচ্চাগুলো বল তোমার দোকান থেকে কিনেছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আপনারা কি করে জানলেন? আমরা তো এটাও জানি ওই বাচ্চাগুলো কালকে এখান থেকে 3-4টে বল নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছিল। ওরা সবসময় আমার দোকান থেকেই কেনে। আপনারাও কি ওখানেই থাকেন নাকি? না, আমরা ওখানে থাকি না, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? কি হলো, চুপসে গেলে কেন? কিন্তু আমি কি করেছি স্যার? সেটা তো তুমি জেল যাওয়ার পরেই বুঝতে পারবে। জেলে? হ্যাঁ, জেলে। তোমার বিক্রি করা বলে একজন খুন হয়ে গেছে। বল দিয়ে খুন? বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, বুঝেছো? যে বলগুলো তুমি বাচ্চাদের বিক্রি করেছিলে তার একটাতে বিষ লাগানো ছিল। স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। ফেসে গেলে সব লোক এই কথাই বলে। বলো, কার কথা শুনে তুমি বিষ লাগিয়েছিলে বলে? হ্যাঁ স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার, স্যার, আমার মনে হয় লোকটা ঠিকই বলছে। আমারও তাই মনে হচ্ছে।
সেটা কিভাবে স্যার? ফ্রেডি, এই বলটাতে স্টিকার লাগানো নেই, কিন্তু যে বলটা আমরা সুধীরের ঘরের মধ্যে পেয়েছি তাতে স্টিকার লাগানো ছিল। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এর মানে এটাই দাঁড়াচ্ছে ফ্রেডি যে খুনি বলের গায়ে বিষটা বাচ্চাদের কেনার পরে লাগিয়েছিল। আচ্ছা শুনুন, বাচ্চাগুলোর সাথে অন্য কেউ এসেছিল এখানে? না ম্যাডাম, শুধু বাচ্চারাই এসেছিল বল কেনার জন্য, আর ওরা 3টে বল নিয়ে চলে যায় ম্যাম। বস, এখনই জানা যাবে যে সুধীর এই পুরনো বাড়ি থেকে যে গুলিটা পাওয়া গেছে সেটা এই বন্দুক থেকে চলেছে না অন্য বন্দুক থেকে। স্যার, নতুন ঘরে গুলির চিহ্ন পাওয়া গেছে আর পুরনো ঘরেও গুলির চিহ্ন পাওয়া গেছে। এই গুলিগুলো তো স্যার এমনি চালানো হয়নি, নিশ্চয় কাউকে মারার উদ্দেশ্যেই চালানো হয়েছিল। কিন্তু এখানে সব থেকে বড় কথা হলো গুলিটা লেগেছে কার গায়ে? কোথায় সেই মৃতদেহ? হ্যাঁ, স্যার লাশ তো পাওয়া যায়নি। কিন্তু আমরা যে গুলিটা পেয়েছি সেটাতেও তো কিছু লেগেছিল না? হ্যাঁ সারিকা, কিছু লেগেছিল গুলিতে? রক্ত বা চামড়া? না স্যার, কিচ্ছু নেই, গুলিটা একদম পরিষ্কার। বস, সুধীরের ঘরে যে গুলিটা পাওয়া গেছে সেটা এই বন্দুক থেকেই চলেছে। দেখো প্লিজ। কিন্তু এই গুলিটা চালালো কে সালুকে? গুলিটা চালালো কে? সেটাও জানা যাবে বস। সেটা কিভাবে? ডাক্তার সারিকা এই বন্দুকটা থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, তার থেকেই জানা যাবে। স্যার, যে আঙুলের ছাপ আমি এই গানটার থেকে পেয়েছি সেটা সুধীরের আঙুলের ছাপ। কি? সুধীরের আঙ্গুলের ছাপ? সুধীরের? তার মানে দুটো বাড়িতে যে গুলি চলেছিল সেটা শুধু নিজে চালিয়েছিল? হয়তো, আর কে চালাবে? তাছাড়াও গান ওর কাছেই ছিল। কিন্তু কেন? সেটা তো আপনাদের খুঁজে বের করার কথা। যদি সুধীর গুলিটা চালিয়ে থাকে তাহলে কার ওপর গুলিটা চালিয়েছিল সুধীর? স্যার, সুধীরের পুরনো বাড়ির পড়শি আমাদেরকে বললো যে সুধীরের ওয়াইফের কোনো রকম রোগ ছিল না, ও তো একদম ঠিকঠাক ছিল। দেখলে, আমি বলেছিলাম না, হঠাৎ করে ওর স্ত্রীর কিভাবে হার্ট অ্যাটাক করে। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো ঠিক। আরেকটা ব্যাপার স্যার, সুধীরের আর সুধীরের ওয়াইফের মৃত্যুর মধ্যে একটা ব্যাপার কমন। সুধীরের ওয়াইফের মৃত্যু হয়তো কোনো অন্য কারণে হয়েছিল, কিন্তু এটা দেখানোর চেষ্টা করা হয়েছিল যে ওর মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছে, যেভাবে সুধীরের মৃত্যু হয়েছে বিষের জন্য। আর এটা দেখানোর চেষ্টা করা হয়েছিল যে ওর মৃত্যু বল লাগার জন্য হয়েছে। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, বিষ বলের উপর লাগালো কি করে আর কখন? কারণ বাচ্চারা তো দোকানে গিয়ে বলটা কিনেই খেলতে শুরু করে দিয়েছে। এটাও তো হতে পারে যে যখন বাচ্চারা ক্রিকেট খেলছিল তারই মধ্যে কেউ চুপি চুপি বলটায় বিষ লাগিয়ে দিয়েছিল। আর এটাও হতে পারে স্যার, কেউ বলটা পাল্টে দিয়েছে খেলার মাঝখানে। তার মানে হলো বাচ্চারা যখন খেলছিল, যে কাজটা করেছে সে ওই সময় ওখানেই কোথাও আশেপাশে লুকিয়ে ছিল। ওই বাচ্চাগুলোকে আবার চলো জিজ্ঞেস করি। হাই ম্যাম। আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো, তোমরা যখন খেলছিলে তখন তোমাদের বল কেউ কোনো কোনো অন্য লোক ধরেছিল তোমাদের বলটা? না? না, কোথাও বলটা চলে গেছিল, কেউ হয়তো তোমাদেরকে তুলে দিয়েছিল। হ্যাঁ, মনে পড়লো, একবার বল বিল্ডিং এর পিছনে চলে গিয়েছিল। দেখেছো অভিজিৎ, বলটা কোথাও গিয়েছিল। এই মন্টি খুঁজে নিয়ে এসেছিল বলটা। মনে পড়েছে মন্টি? হ্যাঁ আঙ্কেল, মনে পড়েছে। অনেকক্ষণ পর বল পেয়েছিলাম। প্রথম তো পাচ্ছিলামই না, তারপরে হঠাৎ করে পেয়ে গেলাম। প্রথমে বলটা উধাও হয়ে যায় আর তারপরে হঠাৎ করে পেয়ে যায় ওরা। আচ্ছা মন্টি, তুমি যখন ওই বলটা খুঁজছিলে না, অন্য কেউ কি ছিল আশেপাশে?
বা এমন কোনো লোক যাকে তুমি আগে দেখেছো বা দেখোনি? মনে পড়ছে না। তার মানে স্যার খুনি এটা জানতো যে বাচ্চারা কখন খেলে আর কখন বল পিছন দিকে যেতে পারে। যাই বলো অভিজিৎ, ওই বল ওই সময়ই বদলে ফেলা হয়েছে। ডাক্তারবাবু, ও ক্ষমা করবেন ডক্টর, আমরা আপনাকে আরেকবার ডিস্টার্ব করতে চলে এলাম। ডাক্তারবাবু, কিছু গোলমেলে মনে হচ্ছে। মাই গড, এ তো মারা গেছে। এই যে স্যার, কোনো ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে স্যার। মনে হচ্ছে খানিকক্ষণ আগে খুনটা হয়েছে। কিন্তু কেউ কেন একে মারবে? চেক করে দেখো আর কোথাও আঘাত আছে কিনা। না স্যার, অন্য কোনো আঘাত তো দেখতে পাচ্ছি না। হয়তো উনি কিছু জানতেন, কেউ হয়তো ভেবেছিল যে আমাদের কিছু বলে দিতে পারেন, সেজন্যই এনার মুখ বন্ধ করে দিয়েছে। কিন্তু স্যার, আশেপাশে কোনো অস্ত্র তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে খুনি মার্ডারের অস্ত্রটা সঙ্গে করে নিয়ে গেছে। ফেডরিক, হসপিটালের সব স্টাফদের ডাকো। না, কি হয়েছে না অফিসার? খুন হয়েছেন উনি। কে করেছে খুন? সেটা তো আপনারাই বলবেন, কে করেছে খুনটা। আপনারাই তো ছিলেন এখানে। মানে স্যার, তার মানে আপনাদের মধ্যেই কেউ মেরেছে এনাকে? আমরা আমাদের সিনিয়র ডক্টরকে কেন মারবো? তাহলে আর কে মেরেছে এই ডাক্তারকে হসপিটালে ঢুকে? হ্যাঁ, আচ্ছা বলুন, কোন রোগী এসেছিল এনাকে দেখাতে গত 1 ঘন্টার মধ্যে? না স্যার। আরে একবার ভেবে তো দেখো, মাথায় জোর দিয়ে দেখো, কেউ এসেছিল নাকি? আমি খুব নিশ্চিত করে বলতে পারি স্যার, আজকে তো ডাক্তারবাবুর কোন রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিলই না। আচ্ছা, গত 1 ঘন্টায় আপনাদের মধ্যে কেউ এ ঘরে এসেছে দেখা করতে? না স্যার, ইনি বারণ করে দিয়েছিলেন যে ওনাকে কেউ ডিস্টার্ব না করে। উনি একটা কেস নিয়ে কাজ করছিলেন। স্যার স্যার, আমার অল্প কিছু মনে পড়ছে। কি? স্যার, আমি করিডোর দিয়ে যাচ্ছিলাম যখন এখানে একজন ওয়ার্ড বয়কে এনার কেবিনে আসতে দেখি। হোয়াট বয়? কে ছিল সে? এদের মধ্যে কেউ ছিল? না স্যার, আমার ওর মুখটা ঠিক করে মনে নেই। আচ্ছা, ওর হাতে কিছু ছিল? কোনো ছুরি বা অন্য কিছু? স্যার না, ওর হাতে একটা ট্রে ছিল। ট্রের উপরে কি ছিল তুমি দেখেছিলে? স্যার, ট্রে ঢাকা ছিল। হসপিটালের ক্লোজ সার্কিট ফুটেজ চেক করো, জানা তো যাবে সেই ছেলেটি কে ছিল। আসুন স্যার। নিতা, সিসিটিভি ক্যামেরায় যা কিছু রেকর্ডিং আছে তুমি সেটা বের করো। হ্যাঁ স্যার, 1 মিনিট। এখনই বোঝা যাবে যে ওই ওয়ার্ড বয়টা এখানকার কিনা। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ফিট আছে তো? হ্যাঁ, সব জায়গাতেই আছে, কিন্তু কেবিনের মধ্যে নেই। সেই জন্য ভেতরে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু কেবিনের ভেতরে কে ঢুকছে সেটা তো জানতে পারা যাবে না? আগে হ্যাঁ। এই দেখুন স্যার। কিন্তু কেবিনের মধ্যে কে ঢুকলো লোকটার মুখটা তো দেখাই গেল না। ভাই, কিছু না কিছু তো দেখা যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি সেই ফুটেজটা দেখান যখন ওই লোকটা রুম থেকে বাইরে বেরিয়ে আসছিল। ওকে স্যার। আপনাদের মধ্যে কেউ চেনে একে? না স্যার। স্যার, এ আমাদের হসপিটালের নয়। তার মানে হচ্ছে দয়া, এ কোনো বাইরের লোক যে ওয়ার্ড বয়ের ড্রেস পরে
ডক্টরকে মারার জন্য ভিতরে গেছিল। আর ও এটাও জানে যে ডক্টর কোন সময় কেবিনে একা থাকে আর কখন থাকে না। এই দুটো খুনই একে অন্যের সঙ্গে কানেক্টেড দয়া, সুধীরের আর এই ডক্টরের। আর অভিজিৎ, এই ঝামেলাটা শুরু হয়েছিল সুধীরের স্ত্রীর মৃত্যুর পর থেকে। সুধীরের স্ত্রীর মৃত্যু? হ্যাঁ, হয়তো তাতেই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। এক মিনিট ডক্টর, আমরা একটা ডেথ সার্টিফিকেট দেখতে চাই এক মহিলার। কি নাম ছিল তার? মালতী। হয়তো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল ওর। ও সুধীরের ওয়াইফ ছিল। এক মিনিট, আমি চেক করে দেখে নিচ্ছি। প্লিজ দেখা যাক সার্টিফিকেটে কি লেখা আছে। ওর পড়শি তো বলছিল যে ওনার কোনো রোগ ছিল না, না কখনো ডাক্তারের কাছে যেতে দেখেছিল। এই নিন স্যার। হার্ট অ্যাটাক। এতে তো লেখা আছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিছু বুঝতে পারছি না। অভিজিৎ, ডক্টর রবিরাজের মৃত্যুর পর একটা কথা পরিষ্কার যে ডাক্তারের মৃত্যু, সুধীরের মৃত্যু আর সুধীরের স্ত্রীর মৃত্যু, এই তিনটে মৃত্যুই কোনো না কোনো ভাবে যুক্ত আছে। হ্যাঁ স্যার, সুধীরের স্ত্রীর কোনো রোগ ছাড়াই মৃত্যু, আর তারপর আত্মা হয়ে দেখা দেওয়া। স্যার, এই সুধীরই খুন করেছিল নিজের ওয়াইফকে। কিন্তু ডাক্তার রবিরাজকে কে মারলো? হ্যাঁ স্যার, কে হতে পারে বলুন তো? এক মিনিট বিবেক, পজ করো, একটু জুম করো, আর একটু জুম করো। হ্যাঁ স্যার, এই ওয়ার্ড বয়ের হাতে দেখুন একটা পুড়ে যাওয়ার দাগ আছে। স্যার, এই দাগটা আমি কোথাও একটা দেখেছি স্যার। আচ্ছা, হ্যাঁ, ওকে, এবার আমি বুঝতে পেরেছি যে খুনি কে। ফ্রেডি, গিয়ে ওই ফটোগুলো নিয়ে এসো যেগুলো আমরা সুধীরের বাড়ি থেকে পেয়েছিলাম। সুধীর আর ওর ওয়াইফের ফটো। এই নিন স্যার। স্যার, এই দেখুন, সুধীরের ওয়াইফের হাতে দেখুন স্যার, আর ওয়ার্ড বয়ের হাত দেখুন, একদম সেম, একদম সেই পুড়ে যাওয়ার দাগ স্যার, একই রকম দাগ স্যার। মাই গড! অভিজিৎ, তার মানে হলো এই মালতী এখনো বেঁচে আছে, মারা যায়নি সে? হ্যাঁ স্যার, ও মরেনি, মরে যাওয়ার নাটক করছিল। ওই ভয় দেখাতো সুধীরকে আত্মা সেজে। সুধীরকে ওই খুন করেছে। খোঁজ নাও কোথায় আছে ওই মালতী। এই মহিলাকে এখানে এসেছিলেন? না না স্যার, আমি একে কখনো দেখিনি। দেখো, ভেবে চিনতে বলো, তাড়াহুড়ো করো না। এই মহিলাকে এসেছিলেন এখানে? হয়তো যখন ওই বাচ্চারা বল কিনতে এসেছিল উনি ছিলেন ওদের সঙ্গে। আমার তো কিছুতেই মনে পড়ছে না স্যার। এক্সকিউজ মি, আপনারা একটু এই ছবিটা দেখুন। এনাকে আপনারা এখানে কোথাও দেখেছেন নাকি? না স্যার। দেখো, এনার নাম মালতী। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কোনো সময় এনাকে আসতে যেতে দেখেছো? আমরা থেকে প্রথমবার দেখছি, তাও ফটোতে। একটু মন দিয়ে দেখুন, হয়তো আপনারা কোথাও দেখেছেন। না স্যার, কখনো না, স্যার। দেখিনি এনাকে। আচ্ছা, চলো, ঠিক আছে, তোমরা যেতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অদ্ভুত স্যার, সুধীরের ওয়াইফকে এখানে কেউ কখনো দেখতে পেল না কেন? সেটাই তো। এসো বাচ্চারা, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি। আঙ্কেল, আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ নিশ্চয়ই যাবে, কয়েকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করে নি, ব্যাস তারপর চলে যাবে। হ্যাঁ চলো। আঙ্কেল, কি জিজ্ঞেস করবেন আপনি আমাদের? বাচ্চারা একটু এইদিকে এসো। এই ছবিটা দেখো, এই মহিলাকে তোমরা কখনো দেখেছো এখানে? প্রত্যেকদিন বিকেলেই তো আমরা এখানে খেলা করি, কোনোদিন দেখিনি একে। আপনি দেখুন একটু, আপনি দেখেছেন কখনো এই মহিলাকে? আমার তো মনে হচ্ছে না সাহেব আমি একে দেখেছি কখনো। না সাহেব। আঙ্কেল, এবার আমরা যাই। না বাচ্চারা, একটু সময়ের জন্য দাঁড়াও। সাহেব, সাহেব আমি তো কাজে যাব সাহেব, আমি যেতে পারি তো? ঠিক আছে, আপনি যান। আচ্ছা যান। সাহেব। তোমাদের মধ্যে কেউ দেখেনি? না আঙ্কেল। স্যার, হ্যাঁ দা, কেউ কিছুতেই বলছেন না স্যার মহিলাটি এসেছিলেন কিনা। স্যার, আমার তো মনে হয় যে এই মালতী কাউকে পয়সা দিয়ে খুনটা করিয়েছে।
হ্যাঁ ফেডরিক, কিন্তু আমাদের তো ওকে খুঁজতে হবে যে এই কাজটা করেছে। স্যার কিন্তু খুঁজবো কি করে? স্যার স্যার এই বাচ্চাগুলো বলছিল যে একবার বলটা পিছন দিকে গেছিল, তখন সেই সময় বলটা পাল্টে দেওয়া হয়নি তো? হ্যাঁ স্যার, এটা কিন্তু হতে পারে, কারণ এই একটাই সময় ছিল যখন এই বল বদলানো যেতে পারে স্যার। তাহলে ওখানে চলো, গিয়ে দেখি। দেখেছো, এখানে আরো একটা রাস্তা রয়েছে। তার মানে খুনি এই রাস্তা দিয়ে এসেছিল আর বল বদলে এই রাস্তা দিয়েই পালিয়ে গেছে। কিন্তু স্যার ছেলেদের নজরে তো পড়া উচিত ওই লোকটা যখন বল বদলাতে এসেছিল। এটাও হতে পারে দয়া, যতক্ষণে বাচ্চারা এখানে আসতে পেরেছিল বলটা খোঁজার জন্য, ততক্ষণে খুনি নিজের কাজটা করে পালিয়ে গেছে। হ্যাঁ হতে পারে, আর বাচ্চাদের তো দেখারই কথা। একটা কাজ করি, চারদিকে ভালো করে খুঁজে দেখো। স্যার, হ্যাঁ দয়া, এই দেখুন স্যার। চুল চুল লেগে আছে। বোঝা যাচ্ছে না স্যার, তবে যেভাবে আটকে আছে এখানে, তাতে মনে তো হচ্ছে না যে হাওয়াতে উড়ে এসেছে এটা। কোনো উইগের চুল মনে হচ্ছে স্যার। চুলগুলো আসল নয় স্যার। উইগ? না স্যার, আর চুলগুলো বড়, মানে হয়তো কোনো মহিলারই হবে। হয়তো খুনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে না তো, যে কারণে আমরা চিনতে পারছি না ওকে। এটার গন্ধ কিরকম? জানি না স্যার। মাঝে মধ্যে শিকিয়া ধুলিও কাজে আসে স্যার, আমি একবার শুকে দেখি। শুকে দেখো। আরে এ তো বাসনপত্র মাজার সাবানের গন্ধ স্যার, আমি ভালো চিনি। এটা তুমি কি করে জানলে ফ্রেডি? ব্যাস এমনি জানি, রোজ রোজ বাড়িতে বাসন যে মাজতে হয়, বাড়িতে আর কাজই বাকি। আরে তাদের তো লজ্জার কি আছে? হ্যাঁ কি স্যার? ঠিক বলেছে, প্রত্যেককেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কি নাতাশা? এক মিনিট, এক মিনিট। অভিজিৎ, আমি বুঝতে পেরে গিয়েছি যে খুনি আসলে কে। কে? স্যার আপনারা এখানে? কোথায় সে? হ্যাঁ, কোথায় গেছে সে? কে স্যার? ওই যে তোমার বাড়িতে কাজ করে যে মহিলাটি। জানি না স্যার। আচ্ছা এটা বলুন, আপনার বাড়িতে অন্য কোনো বেরোনোর রাস্তা আছে? হ্যাঁ স্যার। কোথায় দেখান তো। ওদিকে আসুন চলুন। স্যার। বিবেক, ওই মহিলাকে তুমি দেখেছো যেতে? ঠিক আছে, বাচ্চাদের দিকে নজর রাখো। ওকে স্যার। ফেডরিক, নাতাশা, তোমরা মেন গেটের দিকে দাঁড়িয়ে থাকো, দেখো। নাতাশা, খুব সতর্ক থাকবি, যদি সে পালাবার চেষ্টা করে ঘপ করে ধরে নিবি। পালাবে কি করে স্যার? আপনি সঙ্গে আছেন তো? এই, দাঁড়াও, দাঁড়াও। কোথায় গেল? বেশি দূর যেতে পারেনি দয়া, এখানেই কোথাও লুকিয়ে বসে আছে। খোঁজো খোঁজো ওকে। দেখো মালতী, লুকিয়ে কোনো লাভ নেই, তুমি পালিয়ে বাঁচবে না।
মালতী, মালতী তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। লুকোনোর চেষ্টা বৃথা। মালতী, তাহলে তুমি সেই আসল মালতী, যে ছদ্মবেশে এই সমস্ত কাজ করে যাচ্ছে? কে? আমি সুধীরকে মেরেছিলাম। কেন? সুধীরকে তুমি কেন মেরেছিলে? ও তো তোমার স্বামী ছিল, তাই না? হ্যাঁ, স্বামী ছিল, কিন্তু এইরকম স্বামীর মরে যাওয়াই ভালো। কেন? কেমন করেছিল তোমার সাথে? এইটা জিজ্ঞেস করুন যে কি করেনি আমার সাথে। প্রত্যেকদিন মদ খেয়ে বাড়ি ফিরতো, নোংরা নোংরা গালি দিত আমাকে, আমাকে মারধর করতো। ও তো আমাকে প্রাণে মেরে দিতে চেয়েছিল, অনেকবার চেষ্টা করেছিল আমাকে প্রাণে মেরে ফেলবার। আমরা তো শুনেছিলাম আপনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, তাহলে বেঁচে উঠলেন কি করে? আমি নিজের মারা যাওয়ার মিথ্যে নাটক করেছিলাম। সুধীরের বন্ধু আমাকে সেই জন্য সাহায্যও করেছিল, আর সেই জন্য সবাই মেনে নিয়েছিল যে আমি সত্যিই মরে গেছি। তো এই বন্ধুটি আসলে কে? তোমার সাহায্যকারী? সুধীরের ডক্টর বন্ধু, ওই যে সাইকিয়াট্রিস্ট। আর তারপর থেকেই যখনই আমি সুধীরের সামনে আসতাম, ও আমাকে আত্মা ভেবে খুবই ভয় পেয়ে যেত, আর সেই জন্য নিজের পুরনো বাড়িও ছেড়ে দিয়েছে। তারপরে? কিন্তু আমি ওর পিছন ছাড়িনি। কোথায় পালাতো আমার থেকে? আমি ওর পিছু নিতে নিতে এইখানে পর্যন্ত চলে এসেছিলাম। পোকা! ও তো এটাও জানতে পারেনি যে যেই মহিলা ওর বাড়িতে কাজ করছে সে ওরই বউ। এতই ভয় পেয়ে গেছিল আত্মাতে। আরে ও তো এমনিতেই মারা যেত ভয়ে, তাহলে তুমি বিষ দিয়েছিলে কেন? ও আমাকে চিনতে পেরে গেছিল। সুধীর, কে ওখানে? তুমি তুমি আবার এসেছ? তোমার আমি কি ক্ষতি করেছে? আমি ভয় পাই না, আমি ভয় পাবার লোক নই। তুমি বেঁচে আছো? এই বলের উপরে বিষ লাগানোর আইডিয়াটা তোমার এলো কোথা থেকে? হ্যাঁ, তুমি তো যে কোনো জিনিসে বিষ মিশিয়ে ওকে খাওয়াতে পারতে। তাহলে তো সবার আগে আমাকেই আপনারা ধরতেন। আর এই জন্য তুমি এই নিরীহ বাচ্চাদের তুমি ফাঁসি দিয়েছিলে। হ্যাঁ, কারণ সুধীর বাচ্চাদের ঘেন্না করত, প্রত্যেক দিন ওদের বকতো, কিন্তু বাচ্চারা তাও শুধরাতো না, ওকে আরো বেশি করে খেপাতো, আর জানলার পিছনে লুকিয়ে ওদের কথা শুনতো। ওই দিনও জানলার পিছনে দাঁড়িয়ে বাচ্চাদের কথা শুনছিল। বাচ্চারা যেই খেলতে শুরু করেছে, ওই বিষ লাগানো বলটা ঘরের ভেতরে আসে আর সুধীরের গায়ে লেগে যায়। ওর সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে আর ও মারা যায়। কিন্তু এই বিষ লাগানো বলটা এই বাচ্চাদের হাতে গেল কি করে? আমি জানতাম যে ওই বলগুলো প্রায় সুধীরের ঘরে ঢুকতো। ব্যাস, আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন ওই বলটা পিছনের দিকে যাবে আর আমি ওটাকে বদলে দেব। আর একদিন তুমি সেই সুযোগ পেয়ে গেলে। হ্যাঁ। আরে বাবা রে, ওরে ভগবান! আমি ওই দিন বিষ লাগানো বলটা বাচ্চাদের বলের সঙ্গে বদলে দিলাম। যখন আমি বাড়ি ফিরলাম, আমি বিষ লাগানো বলটা নিলাম আর পুরনো বলটা বডির কাছে রেখে দিই। মানতেই হবে, অনেক বুদ্ধি খরচ করেছেন, খুব ভালো প্ল্যানিং করেছেন আপনি। কিন্তু ওই ডক্টরকে কেন খুন করলে তুমি? ও তো তোমার সঙ্গ দিয়েছিল, তাই না? ভয় পেয়ে। ওর মুখ বন্ধ করার প্রয়োজন হয়ে পড়েছিল। কিসের ভয়? ধরা পড়ার ভয়। আমি জানতে পেরেছিলাম আপনারা ওকে অ্যারেস্ট করতে চলেছেন। আমি ভয় পেয়ে গেছিলাম যে ও ভয় পেয়ে আমার নামটা বলে দেবে, এই জন্যই। সেই জন্য তাকেও মেরে দিলেন? মেনে নিলাম যে তোমার স্বামী তোমাকে অত্যাচার করতো, কিন্তু তার মানে এই নয় যে তুমি আইন তোমার নিজের হাতে নেবে।
আইনকে অমান্য করে তুমি দুটো খুন করেছো। এবার জেলে বসে গড়াদের পিছনে ফাঁসির হুকুমের জন্য অপেক্ষা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.